স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ধর্ষিত 2 তরুণীকে জোর করে জন্ম নিয়ন্ত্রক বড়ি খাওয়ানো হয়। জন্মদিনের পার্টিতে 2 তরুণীকে রাতভর ধর্ষণ করেই ক্ষান্ত হননি 2 ধর্ষক সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ। ধর্ষণের পর গর্ভধারণ রোধে 2 তরুণীকে সেদিন জোর করে জন্ম নিয়ন্ত্রক বড়ি খাওয়ার তারা। ধর্ষিত 2 তরুণীর এক চিকিৎসক বন্ধু সেই বড়ি খাওয়ার জন্য নিষেধ করে। এ কারণে সেই বন্ধুকে মারধর করে ইয়াবা খেতে বলে। পরে সেই ইয়াবা খাওয়ার ভিডিও ধারণ করে সাফাতের গাড়ি চালক বিল্লাল। তারপর সাফাত ও নাঈম বলে, এই ঘটনা যদি কাউকে বলিস তবে ইয়াবার মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেব, তোদের ইয়াবাখোর বানিয়ে দেব। জন্ম নিয়ন্ত্রক বড়ি খাওয়ানোর পরও 2 তরুণীকে আবারও ধর্ষণ করা হয়। যে 2টি কক্ষে 2 তরুণীকে সাফাত ও নাঈম ধর্ষণ করে তার মাঝখানে একটি ফলস পার্টিশন ছিল, যেখানে দাঁড়িয়ে থেকে বিল্লাল ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। বনানীর দি রেন্ট্রি হোটেলে বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে 28 মার্চ রাতে 2 তরুণী ধর্ষণের শিকার হন। র্যাবের হাতে গ্রেপ্তারের পর ভয়াবহ সেই রাতের ঘটনায় এমন বর্ণনা দিয়েছে ধর্ষক সাফাতের ব্যক্তিগত গাড়ি চালক বিল্লাল। সোমবার সন্ধ্যা 6টায় পুরান ঢাকার নবাবপুরে থেকে র্যাব 10-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে রাত 10টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের গণমাধ্যমের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব। সেদিন দি রেন্ট্রি হোটেলে যা ঘটেছিল পুরো ঘটনা তুলে ধরেন র্যাব 10-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর। সোমবার রাতে ডিবি পুলিশ গুলশান 1 নম্বর সার্কেল থেকে ধর্ষণ মামলার অন্যতম আসামি সাফাতের বডিগার্ড রহমত আলীকে গ্রেপ্তার করে। তবে বডিগার্ড হিসেবে যোগদানের সময় তার নাম গোপন করেছিল। সে সময় রহমত তার প্রকৃত নাম গোপন করে আব্দুল কালাম আজাদ পরিচয়ে কাজে যোগ দেয়। গত রাতে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম। ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ সিলেটের যে কোনো সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করেন গোয়েন্দারা। গত কয়েকদিন সম্ভাব্য সব স্থান অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা জেনেছে সর্বশেষ তার অবস্থান ছিল সিলেট শহরের জালালাবাদ এলাকায়। এরপর থেকেই সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম। সংবাদ সম্মেলনে র্যাব 10-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর জানান, ঘটনার সময় ধর্ষিত 2 তরুণীর 2 বন্ধু তাদের সঙ্গে ছিল। তাদের মধ্যে শাহরিয়ার নামে একজন ছিল চিকিৎসক। সাফাত ও নাঈম 2 তরুণীকে ধর্ষণের পর জন্ম নিয়ন্ত্রক বড়ি খাওয়ানোর দায়িত্ব দেয় শাহরিয়ারকে। শাহরিয়ার এতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে ইয়াবা খেতে বাধ্য করে তারা। পরে ইয়াবা সেবনের ভিডিও ধারণ করে সাফাতের গাড়ি চালক বিল্লাল। এই ঘটনা যদি বাইরে প্রকাশ করে তবে ইয়াবা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ারও ভয় দেখানো হয় শাহরিয়ারকে। সেই ভিডিও বিল্লালের মোবাইল ফোন থেকে উদ্ধার করা হয়েছে। র্যাবের জিজ্ঞাসাবাদে ধর্ষণের ভিডিও ধারণের কথা স্বীকার করেছে বিল্লাল। তবে সেই ভিডিও তার মোবাইলে ফোনে পাওয়া যায়নি বলে দাবি করেছেন র্যাব 10-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর। তিনি বলেন, বিল্লালের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ভিডিও উদ্ধারের চেষ্টা করা হবে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল সেদিনের ঘটনার পুরো বর্ণনা দিয়েছে। সে র্যাবকে বলেছে, ঘটনার দিন সাফাতকে নিয়ে 4:30টার দিকে দি রেন্ট্রি হোটেলে যায়। হোটেলে তাকে রেখে বনানীর আগড়ার সামনে থেকে সাফাতের এক মেয়ে বন্ধুকে গাড়িতে উঠায়। তাকে নিয়ে বনানীর 11 নম্বর যায়। সেখান থেকে সাফাতের আরও এক মেয়ে বন্ধুকে গাড়িতে উঠায় বিল্লাল। দুজনকে নিয়ে 6:30টার দিকে হোটেলে ফেরে সে। সেখানে তখন নাঈমও অবস্থান করছিল। 2 মেয়েকে রেখে 8:30টা পর্যন্ত নিচে সে অবস্থান করে। রাত 9:30টার দিকে গুলশান থেকে ভুক্তভোগী 2 তরুণীকে নিয়ে হোটেলে যায় বিল্লাল। রাত 10টার দিকে সাফাতের 2 বান্ধবীকে নিয়ে সে হোটেল ত্যাগ করে। পরে রাত 4টার দিকে আবার হোটেলে যায়। সাফাত তাকে 2 কক্ষের ফলস পার্টিশন আছে সেখানে থেকে ভিডিও করতে বলে। এ সময় সে সেখান থেকে তার ধর্ষণের ঘটনা ভিডিও করে। র্যাব জানায়, ঘটনার পর সাফাত সবাই ঢাকাতেই ছিল। মামলা হওয়ার পর তারা মাওনা হয়ে সিলেট যায়। সেখানে একজন একটি রিসোর্টে অবস্থান নেয়। বিল্লাল সিলেট শহরের উপকণ্ঠের একটি
রিসর্টে ছিল। সাফাত ও সাদমান গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তাদের মধ্যে যোগাযোগ ছিল, কিন্তু গ্রেপ্তার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর আর কারো সঙ্গে কারো যোগাযোগ হয়নি। বিল্লাল সিলেট থেকে ছাতক যায় শুক্রবার। ছাতকে গিয়ে আত্মীয়ের বাসায় ওঠে। সেখান থেকে রোববার আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে ঢাকায় আসে। নবাবপুরে একটি বোর্ডিংয়ে সুজন নামে ওঠে। এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, তদন্তের এক পর্যায়ে এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণে সেদিন রাতে দুই তরুণীকে সাফাত ও নাঈম ধর্ষণ করেছিল বলে প্রায় নিশ্চিত হওয়া গেছে। ঘটনার 1 মাসেরও বেশি সময় পর ধর্ষিত দুই তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এ কারণে মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলবে না ধরেই তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। এ কারণে তদন্তে মেডিকেল রিপোর্টের বাইরে পারিবারিক কোনো ওই কর্মকর্তা আরও বলেন, ঘটনার দিন দি রেন্ট্রি হোটেলের রুম পার্টিতে সাফাতের দুই বান্ধবী যোগ দিয়েছিলেন। অপরদিকে ধর্ষিত দুই তরুণীর দুই বন্ধুকে একটি কক্ষ সারা রাত আটকে রাখা হয়েছিল। এই 4 জনকে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী করা হতে পারে। মামলার তদন্তকারী সংস্থা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের এডিসি আসমা সিদ্দিকা মিল বলে, তদন্তের প্রয়োজনে যাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ স্পর্শকাতর এই মামলাটি তদন্ত করছে বলে তিনি দাবি করেন। প্রসঙ্গত, 28 মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের পার্টি অনুষ্ঠানে গিয়ে বনানীর দি রেন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। এই ঘটনায় 6 মে রাজধানীর বনানী থানায় জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিব 5 জনের বিরুদ্ধে মামলা করেন তারা। শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে সাফাত আহমেদকে 6 ও সাদমান সাকিবকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুই তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার সাফাত আহমেদ ও ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।